আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত। পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতারের দাওয়াত জামায়াতের। সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। যুবলীগ নেতা সম্রাটের ২০ বছর কারাদণ্ড। বাংলাদেশি সন্দেহে ভারতে ১৮ জন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে সাবেক সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, বর্তমানে বিজিবির সদর দপ্তর ঢাকা পিলখানায় বিদ্রোহের নামে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন। শাকিল আহমেদের স্ত্রী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়। পরের দিনও চলে হত্যাযজ্ঞ। জাতীয় শহীদ সেনা দিবসে আজ বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার পর তারা পৃথকভাবে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বেলা ১২:৩০টায় শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে জামায়াতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তারা বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শফিকুর রহমান বলেন, দোষীদের বিচারের আওতায় আনলে জাতির দায় মোচন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে সেগুলো বাস্তবায়নের চেষ্টা ও বিচার নিশ্চিতে কাজ করা হবে। বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ পরিবারদের বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এই কাজটা তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন তারা চিরতরুণ, চিরভাস্বর। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন। পরে প্রেস ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ইফতারের দাওয়াত দিতে আমরা সচিবালয়ে এসেছিলাম। তার সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পরিক আলোচনা হয়েছে। এ সময় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে তিনি ফোনে তার সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবে বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জাইমা রহমান সহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি। গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মত বিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাড প্র্যাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধী দলের সমন্বয় ও সংহতি এবং রাজনীতিতে সকল বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়। রাজনীতিতে সহযোগিতা, বিতর্ক সংসদেই হোক। ময়দানের রাজনীতি সেটাও নিয়মতান্ত্রিকভাবে, মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা। সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ আরও যেসব বিষয় আছে তা বলা যাবে। আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, প্রক্রিয়া শেষে আজ নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এদিকে আজ বেলা 2টার দিকে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর আহসান এইচ মনসুর। ওই সময় সাংবাদিকদের বলেন, আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি, শুনেছি পদত্যাগ, তাই চলে যাচ্ছি। পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনারের পদ থেকে অব্যাহতি নিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার বেলা 12:30টার দিকে অব্যাহতিপত্র স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান। এদিকে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপির পদে নিয়োগের পূর্বে তিনি এপিভিএন এর অতিরিক্ত আইজিপি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। বুধবার সকালে নবনিযুক্ত আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। মোহাম্মদ আলী হোসেন ফকির 1995 সালের 15 নভেম্বর 153তম বিসিএস পুলিশ ব্যাচে সহকারী পুলিশ সুপার এসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মন্ত্রণালয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পৃথক 2 ধারায় 10 বছর করে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা 11:30টার দিকে ঢাকার 6 নম্বর বিশেষ জজ মোহাম্মদ জাকারিয়া হোসেনের আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডের পাশাপাশি 2 ধারায় 20 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। একটি ধারার সাজার পর আরেকটি ধারার সাজা চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করা হয়েছে। এ মামলায় সম্রাট পলাতক থাকায় সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে গত 9 ফেব্রুয়ারি এ মামলায় দুদকের আইনজীবী নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই দিন ঠিক করে বিচারক। তবে আসামি সম্রাট পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি হয়নি। আদালত সূত্র জানায়, 2রা ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। অভিযোগপত্র উল্লেখ করা 21 জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। বাংলাদেশি সন্দেহে 18 জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের কর্ণাটক থেকে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে। আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বৈধ কাগজপত্র ছিল না তাদের কাছে। মঙ্গলবার বিকেলে তাদের পশ্চিমবঙ্গ নেওয়া হয়। এরপরে তাদের কোথায় নিয়ে যাওয়া হবে তা এখন স্পষ্ট নয়। জানা গেছে, 18 জনের মধ্যে শিশুরা ছাড়া বাকি সবাই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘদিন ধরে সেখানে থাকছিলেন। তবে সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ জাগায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোনো নথি দিতে পারেননি। হাওড়া স্টেশনে নেওয়ার পর এই 18 জনকে কোথায় নিয়ে যাওয়া হবে তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা কোনো কিছু জানাননি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।